অভ্যুত্থানকারীদের ওপর একের পর এক হামলা, নানাভাবে খুন কয়েকজন। প্রতিবাদে আজও বিক্ষোভ শিক্ষার্থীদের, বিচার দাবিতে আলটিমেটাম। সীমান্ত ভাই এবং শিহান ভাইকে তাদের অ্যাক্টিভিটিসের কারণে হত্যা করা হয়েছে বলে আমরা এটা ধরে নিচ্ছি। তাদের বিচার নিশ্চিত করার জন্য যদি একটি তদন্ত কমিটি গঠন না করেন তাহলে আমরা চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছি। আন্দোলনকারীদের গুপ্ত হত্যা করা হচ্ছে দাবি নাগরিক কমিটির। সরকারের কড়া সমালোচনা, নেপথ্যের কুশীলবদের খুঁজতে তদন্তে পুলিশ। আমরা দেখছি নানা জায়গায় শিক্ষার্থী গুপ্ত হত্যা হচ্ছে। এখানে যদি আমরা প্রপার অ্যাকশন না দেখি সরকারের, আমাদেরকে প্রশ্ন করতে হয় সরকার আসলে কারা আছে, কি পদক্ষেপ গ্রহণ করবে 24 ঘন্টার মধ্যে তাদেরকে জানাতে হবে। ঘটনাগুলোর পেছনে কারা জড়িত, হত্যার কারণ, পরিকল্পনা এসব দ্রুত উদ্ঘাটনে আমরা কাজ করছি। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত 11টার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমার মধ্যেই হবে নির্বাচন, বললেন বদিউল আলম। দেরিতে ভোটের চেষ্টা না মানার হুঁশিয়ারি বিএনপির। 31 দফার মাধ্যমে দেয়া হবে ষড়যন্ত্রের জবাব। গুমে ভারতের সহায়তা নিয়েছে হাসিনা সরকার, নির্দেশ আসত সর্বোচ্চ পর্যায় থেকে। প্রতিবেদনের লোমহর্ষক বর্ণনা, ট্রাইব্যুনালে মাইকেল চাকমার অভিযোগ। ইজতেমার মাঠে তাবলিগ জামাতের দুপক্ষের সংঘর্ষে নিহত 3, আহত অর্ধশত। সবাইকে ময়দান ছাড়ার নির্দেশ রাষ্ট্র উপদেষ্টার। টঙ্গী ও আশেপাশের এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞা। বেনাপোল সীমান্তে 3 বাংলাদেশিকে হত্যার অভিযোগ বিএসএফ এর বিরুদ্ধে, লাশ ফেলে দেয় নদীতে। পঞ্চগড়ে কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষীরা। এবং সাংবাদিক দম্পতি রূপা শাকিলের 36টি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান। জমা 15 কোটি 14 লাখ টাকা তুলে নিয়েছে 14 কোটি 27 লাখের বেশি। প্রথমে অভ্যুত্থানকারীদের গাড়িবহরে হামলা, এরপর হত্যাকাণ্ডের শিকার 3 জন আন্দোলনকারী। একে গুপ্ত হত্যা বলে মনে করছে জাতীয় নাগরিক কমিটি। সংগঠনটির মুখপাত্রের দাবি, অতি দ্রুত এসব ঘটনার তদন্ত করে অপরাধীদের শাস্তি দিতে হবে। অন্যদিকে পুলিশ বলছে ঘটনা নেপথ্যের কুশীলবদের খুঁজতে তদন্ত চলছে। 27 নভেম্বর 2024 কর্মসূচি থেকে ফেরার পথে চট্টগ্রামের লোহাগড়ায় ট্রাক চাপায় পড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়িবহর। তাৎক্ষণিকভাবে এটিকে দুর্ঘটনা হিসেবে দাবি করে আইন শৃঙ্খলা বাহিনী। পরদিন সকালে ঢাকায় ফেরার পথে যাত্রাবাড়িতে আবারও দুর্ঘটনার শিকার হাসনাত আব্দুল্লাহর গাড়ি। ধারাবাহিক এসব ঘটনাকে পরিকল্পিত উল্লেখ করে নিন্দার ঝড় ওঠে দেশ জুড়ে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই চলতি মাসের 8 তারিখ ঢাকা থেকে বান্দরবন যাওয়ার পথে চিটাং রোড এলাকায় আবারও হামলার শিকার হন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। আগের ঘটনাগুলোতে ছাত্র নেতারা প্রাণে বেঁচে গেলেও এবার আর ভাগ্য সহায় হয়নি দুজনের বেলায়। গত 12 ডিসেম্বর কয়েক ঘন্টার ব্যবধানে নৃশংসভাবে হত্যা করা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাজবির হোসেন শিহান ও ওয়াজেদ সীমান্তকে। পুলিশ বলছে সবগুলো ঘটনার নেপথ্যে কারা তা খুঁজে বের করা হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যার ঘটনাসমূহ আমরা খুবই সিরিয়াসলি দেখছি। আসামিও গ্রেফতার করেছে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এর তদন্ত করছে। ঘটনাগুলোর পেছনে কারা জড়িত, হত্যার কারণ, পরিকল্পনা এসব দ্রুত উদ্ঘাটনে আমরা কাজ করছি। প্রতিনিয়তই কোনো না কোনো ভাবে হামলার শিকার হচ্ছেন অভ্যুত্থানকারী শিক্ষার্থীরা। এ নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেছে অভ্যুত্থানকারীদের প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি। আমরা দেখছি নানা জায়গায় শিক্ষার্থী গুপ্ত হত্যা হচ্ছে, এটা অ্যাড্রেস করা খুবই জরুরি। অভ্যুত্থানের সময় মাঠের শক্তি ছিল, তাদেরকে যদি এইভাবে গুপ্ত হত্যা করা যায় এবং সেখানে যদি আমরা প্রপার অ্যাকশন না দেখি সরকারের, আমাদেরকে প্রশ্ন করতে হয় সরকার আসলে কারা আছে এবং এই গুপ্ত হত্যার ব্যাপারে তারা কি অবস্থান গ্রহণ করবে, কি পদক্ষেপ গ্রহণ করবে 24 ঘন্টার মধ্যে তাদেরকে জানাতে হবে। তিনি আরো মনে করেন, গুপ্ত হত্যা বা কোনো ধরনের হামলা করে তরুণদের দমাতে পারবে না কোনো শক্তি। পুনর্গঠনের প্রক্রিয়া চালু করতে চাচ্ছি। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থী হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেলে রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় এই কর্মসূচি পালন করেন তারা। বিকেল 4টার পর শিক্ষার্থীরা রামপুরা ব্রিজের ওপর অবস্থান নেন। পরে সমাবেশে বক্তারা বলেন, 24 ঘন্টার মধ্যে খুনিদের আইনের আওতায় না আনা হলে রাজপথে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। এ সময় 3 দফা দাবি উত্থাপন করেন তারা।
সমাবেশ শেষে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে থেকে মশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা। যেই প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের ওপর গুপ্ত হত্যা হচ্ছে তা কি আদৌ কোনো বিচ্ছিন্ন চিন্তায়ের ঘটনা নাকি আওয়ামী ফ্যাসিস্টদের পরিকল্পিত হত্যাযজ্ঞ? প্রতিটি থানায় কমপক্ষে প্রতি রাতে সন্ধ্যাবেলার পর থেকে 2টি টহল গাড়ি সার্বক্ষণিক টহল দিবে। প্রতিটি ওয়ার্ডে এরিয়ার সংরক্ষণকালে কমপক্ষে 5 সদস্য বিশিষ্ট রাস্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় 5 সদস্য বিশিষ্ট পোস্ট গার্ডের ব্যবস্থা করতে হবে। সবাই একসাথে একটা কথাই বলতে চাই, আমরা কিছু চাই না, আমরা নিরাপত্তা চাই। জীবন্ত মানুষের ঠোঁটে সেলাই, সরাসরি মাথায় গুলি করে হত্যা, গুম ও হত্যায় ছিল ভারতের সংশ্লিষ্টতাও, এমনই তথ্য উঠে এসেছে গুম সংক্রান্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে। গুম হওয়া স্বজনদের সংগঠন মায়ের ডাক বলছে, কমিশনের হিসাবের বাইরে গুম হওয়া মানুষের সংখ্যা অনেক বেশি। গুমের শিকার ব্যক্তি কিংবা স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করা হবে উল্লেখ করে ভুক্তভোগীদের তথ্য দেওয়ার আহ্বান জানাচ্ছে অন্তর্বর্তী সরকার। ঢাকার ধানমন্ডি থেকে র্যাব এক যুবককে অপহরণ করে নিয়ে যায়। এরপর কোনো অ্যানেস্থেসিয়া প্রয়োগ করা ছাড়াই তার ঠোঁট সেলাই করে দেয়া হয়। আরেক ভুক্তভোগীকে আটক করে যৌনাঙ্গ এবং কানে বৈদ্যুতিক শক দেওয়া হয়। এক ভিকটিম নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করলে তাকে উদ্ধার করে সেখানেই গুলি করা হয়। আবার কখনো রেল লাইনে ফেলে রেখে লাশ বিচ্ছিন্ন করতে ট্রেনের জন্য অপেক্ষা করা হয়েছে। আওয়ামী লীগের শাসনামলে গুমের পর এমন সব ভয়াবহ নির্যাতনের তথ্য উঠে এসেছে তদন্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে। গুমের শিকার অনেককেই হত্যার প্রমাণ পেয়েছে কমিশন। অধিকাংশ ক্ষেত্রে ভুক্তভোগীর মাথায় গুলি করে মেরে ফেলা হতো, এরপর মৃতদেহ সিমেন্টের ব্যাগের সাথে বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো যেন মরদেহ ডুবে যায়। এই যে হাজার হাজার লোককে যে তারা নিয়ে গুম করে মেরে কি একটা ভয়াবহ একটা মানে এইরকম ক্রাইম বাংলাদেশে হয়েছে, এটা তো পড়তেই গা শিরে উঠে। যারা জড়িত তাদের কারো ক্ষমা নাই, তাদেরকে বিচারের আনতে আমরা আনবো। গুমের নির্দেশ আসত সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে। এসব গুমের জন্য ভারতের সহায়তা নিয়েছে শেখ হাসিনার প্রশাসন। সুখরঞ্জন বালি এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে গুমের পর ভারতে হস্তান্তরের ঘটনা এখানে উদাহরণ হিসেবে তুলে ধরা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, একজন সৈনিক তদন্ত কমিশনকে জানিয়েছেন 2011 সালে 2 দফা তামাবিল সীমান্ত দিয়ে 3 জন বন্দীকে আনা হয়। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সাদা পোশাকধারী সদস্যরা ছিলেন। 2 জন বন্দীকে রাস্তার পাশে হত্যা করা হয়। জীবিত আরেক বন্দীকে র্যাবের আরেকটি দলের কাছে তুলে দেওয়া হয়। র্যাবও 2 জন বন্দীকে একই প্রক্রিয়ায় ভারতীয়দের কাছে তুলে দিয়েছিল। গুমের বেশিরভাগ ক্ষেত্রে র্যাব, ডিবি, সিটিটিসি, গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং এনএসআই প্রধান ভূমিকা পালন করেছে বলে প্রতিবেদনে তুলে ধরে কমিশন। র্যাব এবং ডিজিএফআই এ কর্মরত সামরিক কর্মকর্তারা বিশেষভাবে নির্যাতন চালাতো গুম করা ব্যক্তিদের ওপর। 2009 থেকে 2024 সাল পর্যন্ত 1676টি গুমের অভিযোগ নথিভুক্ত হয়েছে কমিশনে, যার মধ্যে 758টি অভিযোগ পর্যালোচনা করে প্রাথমিক এই প্রতিবেদন দিয়েছে গুম সংক্রান্ত কমিশন। তবে গুম নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা বেসরকারি সংস্থা মায়ের ডাক বলছে, গুম হওয়া ব্যক্তির প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। যে সংখ্যাটা আপনার বললাম যে 1600 আসলে এটা আমরা যদি দেখি আরও কয়েক মাসে যদি এটা হয়তো 3 গুণ হয়ে যেতে পারে। প্রতিটা ফ্যামিলিকে ইনফর্ম করা, তাদের সাথে কি করা হয়েছিল, যদি তথ্য তাদের কাছে সত্যি থেকে থাকে, যতক্ষণ না জানা যাচ্ছে এবং ততক্ষণ কিন্তু আমরা কমিশনের যে পুরোপুরি প্রক্রিয়াটা ওইটাও আমাদের কাছে স্বচ্ছ হচ্ছে না। আর্মি বলেন বা ডিজিএফআই বলেন, তাদের প্রসঙ্গে আমরা কেন কথা বলছি না? ক্যান্টনমেন্টের যে সেলগুলা, ক্যান্টনমেন্টের সেই সেলগুলার মধ্যে যারা ছিল, আমরা জানি এখনও অনেক সিক্রেট ডিটেনশন সেল ক্যান্টনমেন্টের মধ্যে ছিল, আয়নাঘর। তো সেই সেলগুলোতে কারা ছিল, তাদের কি করা হয়েছে, মানুষগুলা কোথায়, গুমের শিকার ব্যক্তি কিংবা স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করা হবে উল্লেখ করে ভুক্তভোগীদের তথ্য দেওয়ার আহ্বান জানাচ্ছে অন্তর্বর্তী সরকার। সিকিউরিটি দেওয়া হবে, আপনার প্রোটেকশন দেওয়া হবে, আপনি আস্থায় রাখুন আমাদেরকে। আমরা চাই আপনি আসুন, আপনার কথাগুলো বলুন। পূর্ণাঙ্গ প্রতিবেদনে আরও ভয়াবহ চিত্র উঠে আসবে ধারণা করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন, র্যাবকে বিলুপ্ত করা হবে কিনা তা উপদেষ্টা পরিষদে আলোচনা হবে, ক্যাবিনেটে ডিসকাশন হবে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনের যে সময়সীমা বেঁধে দিয়েছেন, সেই সময়ের মধ্যেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের মাঠও থাকবে সমতল।
সন্ধ্যায় রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার কথা বলেন। একই সঙ্গে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে এ নির্বাচন হবে উৎসব মুখর বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, অতীতে দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন চাপে থাকলেও এবারে আমলার আধিক্য ও পক্ষপাত দুষ্ট হবে না। তবে কমিশনে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি একটা সময়সীমা এর মধ্যে ঘোষণা করেছেন। তা আমি আশা করি সেই সময়সীমা অনুযায়ী একটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং প্রতিযোগিতামূলক, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা সর্বতভাবে চেষ্টা করব যাতে এই সময়সীমা যে তিনি ঘোষণা করেছেন এর মধ্যে সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত হয়। অন্তর্বর্তী সরকারের দেয়া রোড ম্যাপে বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সংস্কারের দোহাই দিয়ে ক্ষমতা কুক্ষিগত করার ভাবনা থাকলে তা মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন দলের আরেক জ্যেষ্ঠ নেতা এজেড জাহিদ। বনানীতে এক অনুষ্ঠানে একথা বলেন বিএনপি নেতারা। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বনানীতে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরকারের দেয়া নির্বাচনের রোডম্যাপ যৌক্তিক হয়নি মন্তব্য করে তিনি বলেন, প্রধান উপদেষ্টার দেয়া ঘোষণায় প্রত্যাশা পূরণ হয়নি বিএনপির। নেহায়েত একটি নির্বাচন সম্পর্কিত সময়ের ধারণা দিয়েছেন তিনি। প্রত্যাশা আমাদের পূরণ হয়নি, কারণ এটার সাথে যৌক্তিকতা যায় না। সময়ের যে যৌক্তিকতা, প্রয়োজনীয় সংস্কার করার জন্য কতদিন লাগতে পারে, কোনোভাবেই 4 থেকে 6 মাসের বেশি লাগার কথা নয়। সুতরাং গণতান্ত্রিক যাত্রাপথে যাতে আমরা কোনো রকমের কৌশল প্রয়োগ না করি, সেই আহ্বান জানাবোই অন্তর্বর্তী সরকারের কাছে। জাতীয় প্রেস ক্লাবে 12 দলীয় জোট আয়োজিত প্রতিবাদ সমাবেশে দলের সিনিয়র নেতা ডাক্তার এজেড জাহিদ বলেন, ক্ষমতা কুক্ষিগত করার কৌশল হিসেবে রাষ্ট্র সংস্কারের দোহাই দিয়ে কালক্ষেপণ মেনে নেওয়া হবে না। কোনটা বিশ্বাস করব? প্রধান উপদেষ্টা বললেন ডিসেম্বরের শেষের দিকে এবং 26-এর প্রথম দিকে। পরের দিনই ওনার প্রেস সচিব বললেন এটা আবার 26-এর জুন পর্যন্ত এটা যেতে পারে। প্রেস সচিব মহোদয়, আপনি তো সরকারি চাকরি করেন, বেতন নেন, আপনি কোত্থেকে এই ক্ষমতা পেলেন যে আপনি আপনার প্রধান উপদেষ্টাকেও ক্রস করে চলে গেলেন? কয়েকজন এমন কথা বলেন 53 বছরের রাজনীতিবিদরা নাকি সংস্কারই করে নাই। জিয়াউর রহমান সাহেব এসে বহুদলীয় গণতন্ত্র চালু করলেন, এটা সংস্কার না। এদিকে রাজধানীতে আলাদা আয়োজনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে বিষোদ্গার করলে রাজনৈতিক প্রতিবাদ অব্যাহত থাকবে। সারা দুনিয়ার মানুষ জানে যে বাংলাদেশ কত সম্প্রীতির দেশ, কত শান্তির দেশ। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। ইজতেমা মাঠে সংঘর্ষে মৃত্যুর ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে আলাদা বৈঠক শেষে তিনি বলেন, সরকার চায় উভয় পক্ষ আলোচনা করে সমাধানের পথে আসুক। যথাসময়ে ইজতেমা আয়োজনে প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জুবায়েরপন্থীরা। নির্দেশনা অনুযায়ী মুসল্লিদের দ্রুত ইজতেমা মাঠ ছাড়ার নির্দেশ দিয়েছেন সাদপন্থীরা। ওনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, সরকারের সিদ্ধান্তকে আমরা মেনে নিয়েছি। আমরা যেহেতু মাঠ ছেড়ে দিচ্ছি, ওনারাও যেন ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে কোনো রকম সমস্যার চেষ্টা না করেন। এই হামলার আগে থেকে এখানে সুনির্দিষ্টভাবে কারা কারা এটার সাথে জড়িত এর অনেক প্রমাণ ইতিমধ্যে জনসম্মুখে চলে এসেছে। আমাদের জোরালো সর্বপ্রথম দাবি রয়েছে, সেটা হলো যে এই সকল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল ব্যক্তিবর্গকে গ্রেফতার করতে হবে। তাদের তো অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। খুনিদের তো কোনো অবস্থায় ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। ডেট দুইটা তো আমরা এখন পর্যন্ত করি নাই, কিন্তু ভাইয়ের আলোচনা করুক, আলোচনা করার পর আমরা একটা সিদ্ধান্ত নেব। এবার বেনাপোল সীমান্তে দুই বাংলাদেশিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএফ এর বিরুদ্ধে। ইছামতি নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। একই জায়গায় মেলে আরও এক বাংলাদেশির মরদেহ। ধারণা করা হচ্ছে একইভাবে তাকেও হত্যা করা হতে পারে। এদিকে পঞ্চগড় সীমান্ত থেকে এক কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ।
সীমান্ত হত্যা বন্ধে বারবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার উল্টোটা করছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। এবার বেনাপোল সীমান্তে 2 বাংলাদেশিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠল বিএসএফের বিরুদ্ধে। স্বজনরা জানান, বেনাপোল পোর্ট থানার দিঘিরপাড় গ্রামের শাহাবুর হোসেন ভারতে যাচ্ছিলেন কাজের সন্ধানে, আর কাগজপুকুর এলাকার জাহাঙ্গীর হোসেন যাচ্ছিলেন স্ত্রীর সঙ্গে দেখা করতে। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে নির্যাতন করে হত্যার পর লাশ ইছামতি নদীতে ফেলে দেয় বলে অভিযোগ তাদের। ইন্ডিয়ায় গিয়ে মনে করেন বিএসএফ ধরে ফেলে তার শিরা কেটে দিয়েছে। বিএসএফ ধরে খুব মারধর করেছে এবং হাতের শিরা পর্যন্ত কেটে দিয়ে পানিতে ফেলে দিয়েছে। 2 জনের সংবাদ পেয়েছি তারা মৃত, আর 3 জন যে কোথায় আছে তার কোনো আমরা এখনো হদিশ পাইনি। এদিকে একই নদী থেকে অজ্ঞাত আরও এক বাংলাদেশি লাশ উদ্ধার করা হয়। তাকেও একইভাবে হত্যা করা হতে পারে বলে ধারণা স্থানীয়দের। 3টি মরদেহ উদ্ধারের কথা স্বীকার করেছে পুলিশ। 3টি লাশ পেয়েছি, 2টি শাসাতান এলাকায় আর একটা আমাদের থানা এলাকায়। 2টি পরিচয় পেয়েছি। তাদের শরীরে আঘাতের দাগ থাকায়, চিহ্ন থাকায় তাদেরকে অলরেডি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি একজনের পরিচয় শনাক্তের কাজ চলছে। এর আগে গত 22 জানুয়ারি বিএসএফের গুলিতে নিহত হন বিজিবি সদস্য রহিসউদ্দিন। এ নিয়ে বেনাপোল সীমান্তে চলতি বছরই 4 বাংলাদেশি হত্যার শিকার হল বিএসএফের হাতে। এদিকে বুধবার বিকেলে পঞ্চগড়ের সদর উপজেলার সেনপাড়া সীমান্ত এলাকা দিয়ে 4 থেকে 5 জন কিশোর হাঁটছিল। কাঁটাতারের বেড়ার কাছে গেলে বিএসএফের সদস্যরা তাদের ধাওয়া করে। সবাই পালিয়ে এলেও বিএসএফের হাতে ধরা পড়ে ওয়াসিম নামে 15 বছরের এক কিশোর। পরে তাকে গোয়ালবাড়ি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। রিমু সিদ্দিক, সময় সংবাদ। বাংলাদেশের অর্থনীতি ব্যাপক চাপে রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF, যার কারণে চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি নামতে পারে 3.8%। পরের অর্থবছরে কঠোর মুদ্রানীতি থেকে সরে এলে প্রবৃদ্ধি 6.7% হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি। যদিও সরকারি হিসেবে প্রবৃদ্ধি ধরা হয়েছে 5.25%। এদিকে গেল 3 ডিসেম্বর থেকে 18 ডিসেম্বর পর্যন্ত সরকারি বিভিন্ন পর্যায়ে বৈঠক শেষে সংস্থাটির প্রতিনিধি দল জানিয়েছে, চলমান ঋণ কর্মসূচির আওতায় 4র্থ কিস্তি ছাড় ও বর্ধিত ঋণ দেওয়ার বিষয়ে বোর্ড সভায় সিদ্ধান্ত নেবে IMF। কোটিপতি ব্যাংক হিসাব যখন কমছে, তখন গৃহিণীদের অ্যাকাউন্টে বাড়ছে আমানত। সরকার পরিবর্তনের পর অব্যাহত আছে এই ধারা। গত 1 বছরে গৃহিণীদের অ্যাকাউন্টে আমানত বেড়েছে 2000 কোটি টাকার বেশি, যা বিগত 4 বছরে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান বিশ্লেষণে উঠে এসেছে এ তথ্য। মহির মারুফের প্রতিবেদন। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে কোটি টাকা আছে এমন ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ও পরিমাণ 2 কমেছে। তবে ব্যক্তিগত আয় না থাকলেও গৃহিণীদের নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টে বাড়ছে আমানত। চলতি বছরের সেপ্টেম্বরে গেল বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য হারে তাদের আমানত বেড়েছে। আয়কর ফাঁকি থেকে শুরু করে স্বামীদের টাকা পাচারের সবচেয়ে বড় মাধ্যম হিসেবে গৃহিণীদের নাম ব্যবহার হয় বলে অভিমত এই অর্থনীতিবিদের। এক জায়গায় যদি টাকা থাকে তাহলে তাদের ইনকাম ট্যাক্সের চাপটা বেশি হয়, সুতরাং প্রথম থেকেই তারা তাদের টাকাটা ভাগ করে রাখত। শ্রমশক্তি জরিপ বলছে 2022 সালের তুলনায় 2023 সালে কর্মজীবী নারীর সংখ্যা কমেছে 3.5 লাখ। আবার কাজে যুক্ত আছেন এমন নারীদের 40%ই গৃহিণী, অর্থাৎ নিজস্ব আয় নেই। তাই গৃহিণীদের নামে থাকা আমানত যাচাই বাছাইয়ের পরামর্শ অর্থনীতিবিদদের। অ্যানালাইসিস করে যদি কর ফাঁকির পরিমাণটাকে আমি ঠেকাতে পারি, তাহলে এখানে দুর্নীতিটাও কমবে, এখানে কর আদায়টাও বাড়বে। গৃহিণীদের জন্য অনেকগুলো টাকা যদি থাকেন, অবশ্যই তার করযোগ্য আয় যদি না থাকে, তিনি তার কর রিটার্ন দিয়ে উনি বলবেন যে ওনার কোত্থেকে আয়টা এসছে এবং সেই অনুযায়ী করতে হবে। তাহলে সাধারণের যেই হয়রানিটা সেইটা অনেকখানি কমে আসবে। এদিকে কর্মজীবী পুরুষের তুলনায় একজন কর্মজীবী নারী প্রায় 5% কম বেতন পান বলে জানাচ্ছে পরিসংখ্যান ব্যুরোর সবশেষ শ্রমশক্তি জরিপ। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা।
নাগরিক দুর্ভোগ নিরসনে দ্রুতই সিটি ও পৌর কাউন্সিলরদের স্বপদে ফেরাতে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তবে জনপ্রতিনিধিরা যেন ক্ষমতার অপব্যবহার না করেন সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তারা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন কথা জানায়। জনতার প্রবল আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরপরই আইন সংশোধনের মাধ্যমে জনপ্রতিনিধিদের অপসারণ করে প্রশাসক হিসেবে বসানো হয় প্রজাতন্ত্রের কর্মকর্তাদের। বাড়তি দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম খেতে হয় আমলাদের। লোকবল সংকটে বিড়ম্বনা বাড়ে নাগরিক সুবিধা পেতে। বুধবার দেশের সিটি ও পৌর কাউন্সিলররা তাদের দায়িত্ব ফিরে পেতে জড়ো হন জাতীয় প্রেস ক্লাবে। বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের ব্যানারে জনপ্রতিনিধিরা দাবি জানান স্বপদে ফেরার। জাতীয় সরকার কখনোই উন্নয়ন করতে পারে না, স্থানীয় সরকার প্রতিনিধিদের পিছনে ফেলে। আমাদেরকে পুনর্বহাল করে দেন, এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। জনপ্রতিনিধিদের বিকল্প হিসেবে সরকারি কর্মকর্তাদের পদায়ন নিয়েও সমালোচনা করেন এবি পার্টির এই নেতা। যে আমলারা গত 16 বছর আওয়ামী লীগের দালালি করছে, সেই দালালদেরকে দিয়ে আপনি নির্বাচিত প্রতিনিধিদেরকে রিপ্লেস করলেন। এইটা কোনো রিপ্লেসমেন্ট প্ল্যান হইতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের? ক্ষমতা আঁকড়ে রাখতে শেখ হাসিনা আমলাদের ব্যবহার করেছিল অভিযোগ তুলে সার্জিস আলম বলেন, স্বপদে ফিরিয়ে আনা হলে জনপ্রতিনিধিদের হতে হবে জনমুখী। অন্যদিকে শিগগিরই সরকারের সাথে বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে জানান হাসনাত আব্দুল্লাহ। আমরা বিশ্বাস করি যেভাবে লিডার তৈরি না করে দালাল এবং দাস তৈরি করা হয়েছিল, সেগুলোকে বাদ দিয়ে আমরা নতুন করে জনগণের লিডার তৈরি করতে পারি। এই জন্ম নিবন্ধন একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার তার এই রুটিন ওয়ার্ক কমপ্লিট করে এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা এটা কোনোভাবেই সম্ভব না। সরকার পতনের পর মেয়র, কাউন্সিলর, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ ১,৮৭৬ জন জনপ্রতিনিধি অপসারিত হন তাদের পদ থেকে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিলের ৩৬টি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। একটি সূত্র বলছে তাদের নামে আরও অ্যাকাউন্ট পাওয়া যেতে পারে। জানা গেছে অ্যাকাউন্টগুলোতে জমা ছিল 15,14,00,000 টাকা। এরই মধ্যে তুলে নেওয়া হয়েছে 14,27,00,000 টাকা। এর আগে গত 21 আগস্ট দেশ ত্যাগের সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করে পুলিশ। পরে জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর উত্তরায় ফজলুল করিম হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। ভারতের মুম্বাইয়ে যাত্রীবাহী ফেরিতে নৌবাহিনীর স্পিড বোটের ধাক্কায় 13 জন মারা গেছেন। বুধবার মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে 110 জন যাত্রী নিয়ে পর্যটক স্পট এলিফ্যান্ট কেভের দিকে যাচ্ছিল একটি ফেরি। এ সময় নৌবাহিনী স্পিড বোটের ইঞ্জিন পরীক্ষা করছিলেন সংশ্লিষ্টরা। হঠাৎ স্পিড বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ফেরিতে সজোরে ধাক্কা দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে 102 জন যাত্রী ও 3 ক্রুকে জীবিত উদ্ধার করেন কোস্ট গার্ডের সদস্যরা।